হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচনা টপিক ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স। ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান, বিবর্তন, সংজ্ঞা ও বিষয়বস্তু। এই প্রথম অধ্যায় থেকে আমি যে এসএকিউগুলো আলোচনা করেছিলাম তার আজকে পার্ট 4। এর আগে 3টি পার্ট করেছিলাম। তোমরা যা 3টি পার্ট দেখোনি অবশ্যই দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে 3টি পার্ট দেখে নাও। বন্ধুরা, আজকে যে এসএকিউগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার জন্য তো 100% ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা তোমরা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমার একটাই বক্তব্য, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি সংগ্রহ করেছি স্যার প্রণব কুমার দালালের লেখা একটি বই, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয়। এই বই থেকে সংগ্রহ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সমস্ত ক্রেডিট স্যার প্রণব কুমার দালালের। তো বন্ধুরা, আজকে পার্ট 4-এর কোশ্চেনগুলো তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি। দেখে নাও আজকে পার্ট 4-এর মোস্ট ইম্পর্টেন্ট 37 এসএকিউ। বন্ধুরা দেখো, পলিটিক্যাল সায়েন্স দ্য সাবজেক্ট অ্যান্ড ইটস ইভলিউশন। পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন আজকে আমরা 61 থেকে 97 পর্যন্ত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শোনো। কিন্তু প্রথম কোশ্চেন 61 কোশ্চেন ভালো করে শোনো। লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজের প্রভাব ও প্রভাবশালীদের মধ্যে সম্পর্ক। লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো সমাজের প্রভাব ও প্রভাবশালীদের মধ্যে সম্পর্ক। পরের কোশ্চেন 62 কোশ্চেনটি দেখো। আইনগত সার্বভৌমিকতা ধারণাটির জনক কে? আইনগত সার্বভৌমিকতা ধারণাটির জনক কে? আনসার টমাস হবস। টমাস হবস আইনগত সার্বভৌমিকতা ধারণাটির জনক। 63 কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে টমাস হবসের অবদান কি? টমাস হবসই প্রথম রাজনীতির আলোচনায় বিজ্ঞানের পন্থা ও পদ্ধতির প্রয়োগ ঘটান। রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে টমাস হবসের অবদান হলো তিনি প্রথম রাজনীতির আলোচনায় বিজ্ঞানের পন্থা ও পদ্ধতির প্রয়োগ ঘটান। পরের কোশ্চেন 64 কোশ্চেন কি বলা আছে দেখো। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে লকের অবদান উল্লেখ করো। লক রাজনৈতিক আলোচনায় অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করেন এবং তিনিই প্রথম রাজনৈতিক সার্বভৌমিকতা তত্ত্বের জন্ম দেন। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে লকের অবদান হলো তিনি রাজনৈতিক আলোচনায় অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করেন এবং তিনিই প্রথম রাজনৈতিক সার্বভৌমিকতা তত্ত্বের জন্ম দেন। পরের কোশ্চেন 65 কোশ্চেনটি দেখো কি বলা আছে। রাষ্ট্রচিন্তার বিকাশে রুশোর উল্লেখযোগ্য অবদান কি? রাষ্ট্রচিন্তার বিকাশে রুশোর উল্লেখযোগ্য অবদান, রুশো তার সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে জনগণের সার্বভৌমিকতা ধারণাটির জন্ম দেন। রুশো তার সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে জনগণের সার্বভৌমিকতা ধারণাটির জন্ম দেন। পরের কোশ্চেন 66 কোশ্চেনটি ভালো করে শোনো তোমরা। কোশ্চেনটি বলা আছে, রাজনীতি সম্পর্কে মার্ক্সবাদের সঙ্গে উদারনীতিবাদের মৌলিক পার্থক্য কী? রাজনীতি সম্পর্কে মার্ক্সবাদের সঙ্গে উদারনীতিবাদের মৌলিক পার্থক্য কী? প্রথমত, উদারনীতিবাদীরা যেখানে রাজনৈতিক আলোচনার ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন, মার্ক্সবাদীরা সেখানে শ্রেণীতে বিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন। তো প্রথম বলা আছে, উদারনীতিবাদীরা যেখানে রাজনৈতিক আলোচনায় ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন, মার্ক্সবাদীরা সেখানে শ্রেণীতে বিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন। দ্বিতীয়ত কি বলা আছে দেখো। দ্বিতীয়ত বলা আছে, মার্ক্সবাদীরা উদারনীতিবাদীদের মতো রাজনীতিকে কোনো চিরন্তন বিষয় বলে মনে করেন না। মার্ক্সবাদীরা উদারনীতিবাদীদের মতো রাজনীতিকে কোনো চিরন্তন বিষয় বলে মনে করেন না। পরের কোশ্চেন 67 কোশ্চেনটি ভালো করে শোনো। গণতান্ত্রিক বা বিবর্তনমূলক সমাজতন্ত্র কাকে বলে? গণতান্ত্রিক বা বিবর্তনমূলক সমাজতন্ত্র কাকে বলে? বিপ্লব বা বল প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ক্রমবিবর্তনের পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার তত্ত্বকে গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয়। গণতান্ত্রিক বা বিবর্তনমূলক সমাজতন্ত্র কাকে বলে? বিপ্লব বা বল প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ক্রমবিবর্তনের পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার তত্ত্বকে গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয়।
পরে কোশ্চেন 68 কোশ্চেন, ভালো করে শোনো কোশ্চেনটি। হিতবাদ বা উপযোগিতাবাদ বলতে কী বোঝো? হিতবাদ বা উপযোগিতাবাদ বলতে কী বোঝো? হিতবাদ হলো সেই তত্ত্ব যা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ ও হিত সাধনের ওপর গুরুত্ব আরোপ করে। হিতবাদ বা উপযোগিতাবাদ হলো সেই তত্ত্ব যা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ ও হিত সাধনের ওপর গুরুত্ব আরোপ করে। পরে কোশ্চেন 69 কোশ্চেন। 69 কোশ্চেনটি আছে, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণার প্রবর্তক কে? রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণার প্রবর্তক কে? আনসার ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ জাঁ বুদা। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণার প্রবক্তা জাঁ বুদা। পরে কোশ্চেন 70 কোশ্চেন। কোশ্চেনটি দেখো কি বলা আছে, কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? যে মতবাদে রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে উপেক্ষা করে আবেদন নিবেদনের ভিত্তিতে শাসক ও শাসিতের মধ্যে সহাবস্থানের মাধ্যমে সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয় তাকে বলা হয় কাল্পনিক সমাজতন্ত্র। তো কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? যে মতবাদে রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে উপেক্ষা করে আবেদন নিবেদনের ভিত্তিতে শাসক ও শাসিতের মধ্যে সহাবস্থানের মাধ্যমে সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয় তাকে বলে কাল্পনিক সমাজতন্ত্র। বন্ধুরা দেখো পরে কোশ্চেন আছে 71 কোশ্চেন, জনকল্যাণকর রাষ্ট্র বলতে কী বোঝো? জনকল্যাণকর রাষ্ট্র বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকার সমস্ত নাগরিকের জন্য শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, বাসস্থান প্রভৃতি ব্যবস্থা করেন এবং যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্র অর্থনীতি অনুসরণ করা হয়। জনকল্যাণকর রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি ব্যবস্থা যেখানে সরকার সমস্ত নাগরিকের জন্য চিকিৎসা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, বাসস্থান প্রভৃতির ব্যবস্থা করে এবং যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্র অর্থনীতি অনুসরণ করা হয়। 72 কোশ্চেন। কোশ্চেনটি শোনো ভালো করে। ডেভিড ইস্টন রাজনীতিকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ বলেছেন কেন? ডেভিড ইস্টন রাজনীতিকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ বলেছেন কেন? কারণ রাজনীতি ক্ষমতার বন্টন ও প্রয়োগের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। কারণ রাজনীতি ক্ষমতার বন্টন ও প্রয়োগের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়, সেই কারণে ডেভিড ইস্টন রাজনীতিকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ বলেছেন। 73 কোশ্চেন, ভালো করে শোনো। আচরণবাদ কাকে বলে? আচরণবাদ কাকে বলে? রাজনীতির বিজ্ঞানসম্মত পর্যালোচনার জন্য অভিজ্ঞতাবাদী তত্ত্ব গঠন এবং তত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাজনৈতিক কাঠামো গড়ে তোলার প্রয়াসই হলো আচরণবাদ। রাজনীতির বিজ্ঞানসম্মত পর্যালোচনার জন্য অভিজ্ঞতাবাদী তত্ত্ব গঠন এবং তত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাজনৈতিক কাঠামো গড়ে তোলার প্রয়াসই হলো আচরণবাদ। পরে কোশ্চেন 74 কোশ্চেন, ভালো করে শোনো। 74 কোশ্চেনটি আছে, রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে জন স্টুয়ার্ট মিলের অবদান কী? রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে জন স্টুয়ার্ট মিলের অবদান কী? জন স্টুয়ার্ট মিল বেন্থামের হিতবাদ তথা সনাতন উদারনীতিবাদকে সংশোধন করেন এবং তার স্বাধীনতা, প্রতিনিধিত্বমূলক সরকার প্রভৃতি সংক্রান্ত তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে সাহায্য করেছে। তো কী বলা আছে? জন স্টুয়ার্ট মিল বেন্থামের হিতবাদ তথা সনাতন উদারনীতিবাদকে সংশোধন করেন এবং তার স্বাধীনতা, প্রতিনিধিত্বমূলক সরকার প্রভৃতি সংক্রান্ত তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে সাহায্য করেছে। পরে কোশ্চেন 75 কোশ্চেন। কোশ্চেনটি ভালো করে শোনো আগে। রাষ্ট্রবিজ্ঞানী গার্নার কিভাবে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ভর করেছেন? রাষ্ট্রবিজ্ঞানী গার্নার কিভাবে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন? আনসারটি দেখো ভালো করে শোনো। গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান আর রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। অর্থাৎ তার মতে রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক মাত্র। খুব সুন্দর আছে, একদম ভীষণ সুন্দর আছে। গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান আর রাজনীতি হলো জনগণের সমস্যা প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। অর্থাৎ তার মতে রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক মাত্র। বন্ধুরা দেখো আমাদের পরে কোশ্চেন 76 কোশ্চেন, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে এবং কেন? আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয় এবং কেন বলা হয়? তো আনসারটি শোনো ভালো করে। চার্লস মেরিয়ামকে বলা হয় আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা,
কারণ তিনি সমাজবিজ্ঞান তথা প্রকৃতিবিজ্ঞানের কলাকৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক গবেষণা ও বিশ্লেষণকে বিজ্ঞানসম্মত করতে চেয়েছিলেন। চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়, কারণ তিনি সমাজবিজ্ঞান তথা প্রকৃতিবিজ্ঞানের কলাকৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক গবেষণা ও বিশ্লেষণকে বিজ্ঞানসম্মত করতে চেয়েছিলেন। পরে কোশ্চেন 77 কোশ্চেনটি দেখো ভালো করে। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। একের হচ্ছে মানে কয়ের দাগে আছে ডেভিড ট্রুম্যান আর ক্ষয়ের দাগে আছে গ্যাব্রিয়েল আলমন্ড। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত দুজন রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ট্রুম্যান এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ড। 78 কোশ্চেনটি ভালো করে শোনো। লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কেন? লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন এবং কেন বলেছেন? তার আনসারটি বলা আছে, লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন এই কারণে যে রাষ্ট্রবিজ্ঞানীদের অভিজ্ঞতা ক্রমশই প্রসারিত হচ্ছে এবং মানুষের আচার আচরণ বিশ্লেষণে তারা ক্রমেই দক্ষ হয়ে উঠছেন। লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন এই কারণে যে রাষ্ট্রবিজ্ঞানীদের অভিজ্ঞতা ক্রমশই প্রসারিত হচ্ছে এবং মানুষের আচার আচরণ বিশ্লেষণে তারা ক্রমেই দক্ষ হয়ে উঠছে। পরে কোশ্চেন 79 ডেভিড ইস্টন আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলেছেন কেন? ডেভিড ইস্টন আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলেছেন কেন? তার উত্তরটা বলা আছে, কারণ ডেভিড ইস্টনের মতে আচরণবাদী আন্দোলনের উৎপত্তি ঘটেছিল আন্তঃসমাজবিজ্ঞানের সহযোগিতার ভিত্তিতে ব্যাপক অভিজ্ঞতাবাদী তত্ত্ব গড়ে তোলার উদ্দেশ্যে। ডেভিড ইস্টন আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলেছেন কারণ ডেভিড ইস্টনের মতে আচরণবাদী আন্দোলনের উৎপত্তি ঘটেছিল আন্তঃসমাজবিজ্ঞানের সহযোগিতার ভিত্তিতে ব্যাপক অভিজ্ঞতাবাদী তত্ত্ব গড়ে তোলার উদ্দেশ্যে। পরে কোশ্চেন 80 কোশ্চেনটি আছে, নয়া উদারনীতিবিদ মানে হচ্ছে নিও লিবারেলিজম কাকে বলে? নয়া উদারনীতিবাদ একধারে ব্যক্তির স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিধিকে সীমিত করতে চায়। এক কথায় নয়া উদারনীতিবাদ হলো ধ্রুপদী অর্থশাস্ত্রের এক অত্যাধুনিক সংস্করণ। তো কি বলা আছে দেখো, নয়া উদারনীতিবাদ বা বাদ কাকে বলে? নয়া উদারনীতিবাদ একধারে ব্যক্তির স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্ব আরোপ করে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিধিকে সীমিত করতে চায়। এক কথায় নয়া উদারনীতিবাদ হলো ধ্রুপদী অর্থশাস্ত্রের এক অত্যাধুনিক সংস্করণ। বন্ধুরা দেখো তারপর 80 কোশ্চেনটি ভালো করে শোনো। এটা হলো এইমাত্র। এবার যে 81 কোশ্চেনটি আছে, প্রাচীন গ্রিসের দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। প্রাচীন গ্রিসের দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন প্লেটো এবং অ্যারিস্টটল। প্রাচীন গ্রিসের দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন প্লেটো ও অ্যারিস্টটল। পরে 82 কোশ্চেনটি আছে, প্রাচীন রোমের দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। পলিবিয়াস এবং সিসেরো। পলিবিয়াস এবং সিসেরো হলো প্রাচীন রোমের দুজন রাষ্ট্রবিজ্ঞানী। পলিবিয়াস এবং সিসেরো প্রাচীন রোমের দুজন রাষ্ট্রবিজ্ঞানী। পরে 83 কোশ্চেনটি 2014 সালে পড়েছিল তোমাদের 11 পরীক্ষায়। কি আছে দেখো, মধ্যযুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানী নাম করো। মধ্যযুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলো অগাস্টাইন এবং অ্যাকুইনাস। মধ্যযুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানী অগাস্টাইন এবং অ্যাকুইনাস। পরে 84 কোশ্চেনটি পড়েছিল পরীক্ষায় 2014 সালে। কার মতে রাজনীতি একটি সর্বজনীন কার্যকলাপ? কার মতে রাজনীতি একটি সর্বজনীন কার্যকলাপ? সঠিক আনসার অ্যালান বল। তো অ্যালান বলের মতে রাজনীতি একটি সর্বজনীন কার্যকলাপ। অ্যালান বলের মতে রাজনীতি একটি সর্বজনীন কার্যকলাপ 2014 সালে পড়েছিল। পরে 85 কোশ্চেনটি আছে, রাষ্ট্রবিজ্ঞানের শ্রুতিকাগার বলা হয় কোন রাষ্ট্রকে? রাষ্ট্রবিজ্ঞানের শ্রুতিকাগার বলা হয় কোন রাষ্ট্রকে? প্রাচীন গ্রিসকে। প্রাচীন গ্রিসকে রাষ্ট্রবিজ্ঞানের শ্রুতিকাগার বলা হয়। প্রাচীন গ্রিসকে রাষ্ট্রবিজ্ঞানের শ্রুতিকাগার বলা হয়। প্রাচীন গ্রিসকে রাষ্ট্রবিজ্ঞানের শ্রুতিকাগার বলা হয়। বন্ধুরা দেখো আমাদের পরে 86 কোশ্চেনটি ভালো করে শোনো। হিতবাদী তত্ত্বের মূল বক্তব্য কী? হিতবাদী তত্ত্বের মূল বক্তব্য কী? হিতবাদী তত্ত্বের মূল বক্তব্য হলো সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। হিতবাদী তত্ত্বের মূল বক্তব্য হলো সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। 87 কোশ্চেনটি বলা আছে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি দেখাও। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি দেখাও। তো কোশ্চেনটি বলা আছে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি দেখাও। আনসারটি দেখো, অন্যান্য বিজ্ঞানের ন্যায় রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণীবিভক্তকরণ ও বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা সম্ভব এবং এর সম্পর্কে একটি সাধারণ সূত্র নির্ধারণ করা সম্ভব।
তো শুনলে তোমরা, আবার বলে দিচ্ছি কোশ্চেনটি ছিল, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি দেখাও। অন্যান্য বিজ্ঞানের ন্যায় রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ ও বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা সম্ভব এবং এ সম্পর্কে একটি সাধারণ সূত্র নির্ধারণ করা সম্ভব। 88 কোশ্চেনটি বলা আছে, অ্যালান বলের মতে রাজনীতির মূল বিষয়বস্তু কী? অ্যালান বলের মতে রাজনীতির মূল বিষয়বস্তু কী? বিরোধ ও তার নিষ্পত্তি। বিরোধ ও তার নিষ্পত্তি হলো অ্যালান বলের মতে রাজনীতির মূল বিষয়বস্তু। 89 কোশ্চেনটি আছে, ভালো করে শোনো তোমরা। কোশ্চেনটিতে বলা আছে, রাজনীতিকে অর্থনৈতিক ঘনীভূত প্রকাশ বলেছেন কে? রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন কে? রাজনীতিকে অর্থনৈতিক ঘনীভূত প্রকাশ বলেছেন VI লেনিন। তো রাজনীতিকে অর্থনৈতিক ঘনীভূত প্রকাশ বলেছেন VI লেনিন। পরে কোশ্চেন 90 কোশ্চেন, রাজনীতিকে ক্ষমতার বিজ্ঞান বলেছেন চার্লস মেরিয়াম। রাজনীতিকে ক্ষমতার বিজ্ঞান বলেছেন চার্লস মেরিয়াম। 91 কোশ্চেন, সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থের লেখক কেট মিলেট। সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থের লেখক কেট মিলেট। 92 কোশ্চেনটি আছে, রাষ্ট্রবিজ্ঞানকে বলার বিপক্ষে একটি যুক্তি দেখাও। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে একটি যুক্তি দেখাও। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল, পরিবর্তনশীল ও অনিশ্চয়তাপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল, পরিবর্তনশীল ও অনিশ্চয়তাপূর্ণ। 93 কোশ্চেন আছে, দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের পর্যায়ভুক্ত করেছেন কে? রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের পর্যায়ভুক্ত করেছেন কে? লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের পর্যায়ভুক্ত করেছেন। 94 কোশ্চেনটি আছে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল? ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল? মার্টিন লুথারের নেতৃত্বে। মার্টিন লুথারের নেতৃত্বে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল। পরের কোশ্চেন 95 কোশ্চেনটি পরপর দুবার পরীক্ষায় পড়েছিল, 2015 সাল, 2019 সাল। 95 কোশ্চেনটি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো সনাতন দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। সনাতন দৃষ্টিভঙ্গি আর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, এই দুটি হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি। 96 কোশ্চেন দেখো কি আছে। 96 কোশ্চেনটা আছে, পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি? এটাও 2015-2019 সালে পড়েছিল। পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। 97 কোশ্চেন, লাস্ট কোশ্চেনটি দুবছর পড়েছিল পরীক্ষায়, 2014, 2019। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কি? রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। প্লেটো হলেন রিপাবলিক গ্রন্থের রচয়িতা। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। যদি তোমরা দেখে থাকো, আজকের এই কোশ্চেনগুলো তোমাদের বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবে। তো চলো শেষ করছি এখানে। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।